এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি না হলে ট্রাম্পের জন্য খোলা থাকবে 3টি পথ। ইরান এগিয়ে যাচ্ছে তুমুল গতিতে, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আরেকটা খবর দেখেন যে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের। সেটা কি? আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, এটা মার্কিন গোয়েন্দা তথ্যের ইঙ্গিত। এদিকে আলোচনা শুরুর আগেই বিশাল সুখবর পেল ইরান, পিছু হটছে ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের এক অলিখিত বার্তা ছিল, আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই। দেশগুলো সেই ভরসায় বুক বেঁধে কোটি কোটি ডলার ঢেলেছে মার্কিন অস্ত্রে, মার্কিন ঘাঁটিকে জায়গা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকতার পথে হেঁটেছে। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শেষে সেই পুরো হিসেবটাই উল্টে গেছে। মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তার প্রতীকের পরিবর্তে পরিণত হয়েছে হামলার লক্ষ্যবস্তুতে। সৌদি তেল ক্ষেত্র পুড়ছে, নেতানিয়াহুর ক্যারিয়ার টলছে, আর চীন রাশিয়া বসে বসে দেখছে আমেরিকার শক্তির বেলুন কিভাবে চুপসে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র আঁকা হচ্ছে পুরোটাই নতুনভাবে। এদিকে হরমুজের নতুন খেলা, টোল নিয়ে চীন আমেরিকার চমকপ্রদ পরিকল্পনা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। এই বৈঠকে ঘিরে গোটা বিশ্বের চোখ পাকিস্তানে, আর এই সুযোগেই বড় চাল দিয়েছে তেহরান। আর সেই চাল বাস্তবায়ন হলে ট্রাম্পের আমেরিকাকে সহজেই নাস্তানাবুদ করবে মোস্তফা খামেনির সরকার। দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে কড়া নিরাপত্তায় ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে সেই দলে আছেন 71 ইরানি কর্মকর্তা। এদিকে ইরানের জব্দ করা তহবিল ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধটা ছিল মূলত ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে, তবে দৃশ্যের আড়ালে ছিল আরও এক পরাশক্তির উপস্থিতি, যে পরাশক্তি এই যুদ্ধের অন্যতম প্রভাবক। ভাবছেন কোন দেশ? উত্তর সহজ, চীন। এদিকে পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা বৈঠক, বার্তা বিনিময়ের জল্পনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আলোচনা শুরুর আগেই আমেরিকার উপর ইরানের জোড়া শর্ত। শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বৈঠক হওয়ার কথা, কিন্তু তার আগেই কড়া শর্ত দিয়েছেন ইরানের স্পিকার। তিনি সব জানিয়ে দিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি এবং আটকে থাকা ইরানি সম্পদ ফিরিয়ে না দিলে কোনো আলোচনা হবে না। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে এখন নিজস্ব মুদ্রা রিয়াল টোল আদায়ের ঘোষণাও দিয়েছে ইরান। দুই দেশের এই জেদাজেদি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে? গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই যুদ্ধের 9 মাস পেরোনোর পর বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনাকে পুরোপুরি আস্থাহীন এক বৈঠক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কারণ আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতিটি এখন কাঁচের মতো ভঙ্গুর। কেননা ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং মিসাইলের উন্নতির বিষয়টি এখনো খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আর এটি ট্রাম্পের সবচেয়ে বড় ভুল বলে মনে করা হচ্ছে। কারণ ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির শর্তে স্থায়ী কোনো কূটনৈতিক সমাধান যুক্ত করেননি ট্রাম্প। ফলে এখনো রণক্ষেত্রে সক্রিয় অবস্থানে রয়েছে ইরানের গার্ড বাহিনী। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর অপেক্ষায় রয়েছে ইরানের দুর্ধর্ষ এই বাহিনী। এছাড়া আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনার টেবিলে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবাননের যোদ্ধারা এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত। ইসরায়েল লেবাননে বিমান হামলা অব্যাহত রাখলে এই যুদ্ধবিরতি মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। নিজেদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহকে ইসরায়েলের হামলা থেকে রক্ষায় এতটাই প্রতিশ্রুতিবদ্ধ যে ইরানি বাহিনী এখন অনেকটা অটো পাইলট মোডে চলে গেছে। অর্থাৎ হিজবুল্লাহর পক্ষ নিয়ে যে কোনো সময় ইসরায়েলের উপর তারা পাল্টা আঘাত হানতে প্রস্তুত। এদিকে র্যান্ড কর্পোরেশনের কৌশলগত বিশ্লেষক রাফায়েল কোহেনের মতে, যদি বর্তমান আলোচনা ব্যর্থ হয় তবে ট্রাম্পের সামনে এমন 3টি পথ খোলা আছে, যার প্রতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর তা হলো পিছু হটা এবং আমেরিকাকে বিজয়ী ঘোষণা করা। ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করে সরে আসতে পারেন, তবে এতে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাবে, যা আমেরিকা ও এর আরব মিত্র দেশগুলোর অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করবে। এছাড়া ইরানের ওপর আবারও বোমা বর্ষণ শুরু করার অপশন থাকবে ট্রাম্পের হাতে, যাতে ইরানকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করা যায়। তবে এতে যুদ্ধ আঞ্চলিক রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। ট্রাম্পের হাতে তৃতীয় এবং শেষ অপশন হলো ইরানের ওপর পূর্ণাঙ্গ আগ্রাসন কিংবা শাসন ব্যবস্থা পরিবর্তন। এটি হবে সবচাইতে ব্যয়বহুল ও রক্তক্ষয়ী পথ, যা হয়তো তেহরানের পতন ঘটাবে, কিন্তু মধ্যপ্রাচ্যে এমন এক বিশৃঙ্খলা তৈরি করবে যার ফল হবে অকল্পনীয়। তাই ইরানকে দমাতে ট্রাম্পের সামনে থাকা 3টি অপশনই আমেরিকার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের জন্য এই মুহূর্তে শান্ত থাকা জরুরি, কারণ এই মাসেই ব্রিটেনের রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর এবং মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন রয়েছে ট্রাম্পের। এছাড়া আমেরিকায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে এবং তেলের দাম আকাশচুম্বী হয়, তাহলে আমেরিকার জনগণ ট্রাম্পের উপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা এবং অন্যদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের চাপ ট্রাম্পকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাণিজ্যের ধমনী
হরমুজ প্রণালী এখন এক নতুন ভূরাজনৈতিক দাবার ছক। কিন্তু এবার আলোচনা শুধু যুদ্ধ বা অবরোধ নিয়ে নয়, বরং আলোচনায় এসেছে এক উদ্ভাবনী টোল ব্যবস্থা। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির টানাপোড়েন, অন্যদিকে চীনের ডিজিটাল অর্থনীতির প্রস্তাব, সব মিলিয়ে উত্তপ্ত গ্লোবাল এনার্জি ট্রেড। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন। ওয়াশিংটন এবং তেহরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর চমকপ্রদ বিষয় হলো হরমুজ প্রণালীতে একটি যৌথ উদ্যোগ হিসেবে টোল ব্যবস্থা চালু হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একে বর্ণনা করেছেন চমৎকার একটি বিষয় হিসেবে। তার মতে এটি এই অঞ্চলকে সুরক্ষিত রাখার একটি উপায়। যখন টোল আদায়ের ইস্যু নিয়ে বিশ্ব বিভক্ত, তখন চীন নিয়ে এসেছে এক বিকল্প প্রস্তাব। রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ান ইউএই এর মতে এই টোল নিষ্পত্তি হতে পারে চীন থেকে রপ্তানিযোগ্য ডিজিটাল টোকেন ব্যবহারের মাধ্যমে। তার প্রস্তাব তেলের দাম, কম্পিউটিং পাওয়ার এবং নিরাপত্তা, এই চারটির মধ্যে সমন্বয় করতে হবে। বেইজিং এখানে সরাসরি নিয়ম নির্ধারণ না করে বরং একটি সেতু বন্ধন হিসেবে কাজ করতে চায়। তবে এই পথে বাধা অনেক। ওমানের পরিবহন মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো ফি বা মাসুল আরোপ করবে না। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ লিন বুকিয়াং সতর্ক করেছেন যে এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি জলপথ। যুদ্ধকালীন সময়ে সাময়িক সমঝোতা চললেও দীর্ঘমেয়াদী টোল ব্যবস্থা বিশ্ব সমাজ হয়তো মেনে নেবে না। তিনি আরও যোগ করেন, ট্রানজিট অব্যাহত থাকলেও তা সম্ভবত কোনো পাবলিক ফি তালিকার পরিবর্তে কূটনৈতিক চুক্তি বা অনানুষ্ঠানিক সমঝোতার মাধ্যমেই হবে। সাউদার্ন মেট্রোপলিস ডেইলির বৃহস্পতিবারের এক প্রতিবেদনে চায়না ইনস্টিটিউট অফ কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশনসের মিডল ইস্ট স্টাডিজ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর কিং তিয়ানকে উদ্ধৃতি করে বলা হয়েছে যে ইরান এখানে একটি নমনীয় গ্রে স্পেস বা ধূসর এলাকা বজায় রাখছে। এটি পুরোপুরি বন্ধও নয়, আবার পুরোপুরি খোলাও নয়। কৌশলগতভাবে ট্রাফিক সংকুচিত করে বা বিশেষ সমন্বয় ফি দাবি করে ইরান মূলত তার দর কষাকষির ক্ষমতা বা লাস্ট কার্ড হাতে রাখতে চায়। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী কি একটি বৈশ্বিক জনকল্যাণমূলক সম্পদ হিসেবে আত্মপ্রকাশ করবে, নাকি এই টোল ব্যবস্থা কেবল যুদ্ধের ময়দানে একটি সাময়িক রাজনৈতিক কৌশল হয়েই থাকবে? জুনে অনুষ্ঠিতব্য চীন আরব শীর্ষক সম্মেলন এবং ট্রাম্পের আসন্ন সফরই হয়তো বলে দেবে এই ডিজিটাল টোকেন আর যৌথ টোল ব্যবস্থার ভবিষ্যৎ কি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলার প্রায় 6 সপ্তাহ পর এখন সাময়িক যুদ্ধবিরতি চলছে। এর আগে গত মঙ্গলবার ইরানের সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে এমন হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিস্থিতিতেই পাকিস্তান মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়। প্রায় 47 বছর পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ শনিবার 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যে কোনো সময় শুরু হতে পারে এই বৈঠক। বৈঠকের জন্য ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে 71 সদস্যের দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই শান্তি আলোচনায় আমেরিকাকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আলোচনা শুরুর আগেই সুখবর পেল ইরান। কাতার সহ বিশ্বের অন্যান্য দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার 11 এপ্রিল ইরানের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আলোচনার আগে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ছিল সদিচ্ছার পরীক্ষা। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে আসন্ন আলোচনাকে ওয়াশিংটন গুরুত্বের সঙ্গে নিচ্ছে। তিনি আরও জানান, জব্দ সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ইরান যদি ওই পথে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করে, তবে যুক্তরাষ্ট্র তাদের সম্পদ ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘেগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ এবং জব্দকৃত সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে না তেহরান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের পণ্য বিক্রির বিপুল পরিমাণ অর্থ বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দুদেশের মধ্যে শান্তি আলোচনা। আলোচনার আগে ইরানের এই জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়টিকে ট্রাম্পের পিছুহটার সাথে তুলনা করছেন অনেকে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর টানা 40 দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা শুরু থেকেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানে আবারও হামলা শুরু হতে পারে। এদিকে ইরানের জব্দ করা তহবিল ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। শনিবার ইরানের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে যে কাতার সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছেড়ে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তবে একজন মার্কিন কর্মকর্তা দ্রুতই এই দাবি অস্বীকার করেছেন। ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এই কথিত পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার লক্ষণ হিসেবে দেখছে ওই ইরানি সূত্রটি। সূত্রটি জানায়, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো বিভিন্ন বার্তায় এটি ইরানের অন্যতম দাবি ছিল এবং তেহরান এই সম্পদ মুক্ত করার বিষয়ে মার্কিন সম্মতি পেয়েছে।
বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি রয়টার্সকে জানায় যে এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার সাথে যুক্ত। ধারণা করা হচ্ছে আসন্ন আলোচনায় এটি একটি মূল বিষয় হতে যাচ্ছে। উচ্চপদস্থ ওই সূত্রটি ঠিক কত পরিমাণ অর্থ ছাড় দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও দ্বিতীয় একটি ইরানি সূত্র জানিয়েছে যে যুক্তরাষ্ট্র কাতারে থাকা 6 বিলিয়ন অর্থাৎ 600 কোটি ডলারের ইরানি তহবিল মুক্ত করতে রাজি হয়েছে। এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 8 বছর আগে জব্দ হওয়া তহবিলের প্রেক্ষাপট। এই 6 বিলিয়ন ডলার মূলত 2018 সালে জব্দ করা হয়েছিল। 2023 সালে যুক্তরাষ্ট্র ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এই অর্থ ছাড় দেওয়ার কথা ছিল, কিন্তু 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর জো বাইডেন প্রশাসন পুনরায় এই তহবিল স্থগিত করে। সেই সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে অদূর ভবিষ্যতে ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে না এবং ওয়াশিংটন প্রয়োজনে এই অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে জব্দ করার অধিকার রাখে। তহবিলের ইতিহাস। জব্দ করা এই অর্থ মূলত দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির অর্থ। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে পরমাণু চুক্তি বাতিল করে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে এই অর্থ আটকে যায়। দোহায় মধ্যস্থতা করা বন্দি বিনিময় চুক্তির অধীনে এই অর্থ দক্ষিণ কোরিয়া থেকে কাতারের ব্যাংকে স্থানান্তরিত হয়। সে সময় 5 জন মার্কিন বন্দীকে মুক্তি দেয় ইরান। তৎকালীন মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন যে এই অর্থ শুধুমাত্র মানবিক প্রয়োজনে অর্থাৎ খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং কৃষিপণ্য ব্যবহার করা যাবে এবং মার্কিন ট্রেজারি বিভাগের কঠোর তত্ত্বাবধানে নির্দিষ্ট বিক্রেতাদের মাধ্যমে এই অর্থ ব্যয় করার নিয়ম ছিল। এদিকে পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা বৈঠক, বার্তা বিনিময়ের জল্পনা। ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র ইরান সংলাপের প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেছে ইরানি প্রতিনিধি দল। এতে নতুন করে বার্তা বিনিময়ের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনি নিউজ এজেন্সির ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের আগে ইরানি প্রতিনিধিরা আবারও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে শুক্রবার রাতেও একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে এ ধারাবাহিক বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ বার্তা আদান প্রদান হতে পারে, যা আলোচনার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত 40 দিন ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার ফলে ইসলামাবাদে আলোচনার পথ তৈরি হয়েছে। আলোচনায় ইরান 10 দফা প্রস্তাব দিয়েছে, যেখানে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে তেহরান এখনও ওয়াশিংটনের প্রতি আস্থাহীনতা প্রকাশ করে বলছে, এই আলোচনা মূলত সামরিক সংঘাত থেকে কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি স্থানান্তরের একটি কৌশল। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি প্রতিনিধিদের একাধিক বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে ইসলামাবাদ এ সংলাপে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা চলছে। আরেকটা খবর দেখেন যে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের। সেটা কি? আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, এটা মার্কিন গোয়েন্দা তথ্যের ইঙ্গিত। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সম্বন্ধে অবগত 3 জনের বরাদ্দ শুক্রবার সিএনএন এই খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএন বলছে অস্ত্রের উৎস আড়াল করতে বেজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে। এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স মার্কিন পররাষ্ট্র এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি। বেজিং এর ম্যানপ্যাড নামে পরিচিত কার থেকে ছুটতে সক্ষম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে অনামা সূত্রগুলো বরাদ্দ দিয়ে এমনটাই বলছে সিএনএন। এটার একটা কথাটা হয়তো অফিসিয়াল কোনো স্বীকৃতি না থাকলেও চীন কিন্তু এই ইরান যুদ্ধের পেছনে কলকাঠি নাড়ছে নানাভাবে। কারণ ইরান যদি ধ্বংস হয়, ইরানে যদি আগ্রাসন বিস্তৃত হয় আমেরিকা ইসরায়েলে, চীন কিন্তু হুমকির মুখে পড়বে। চীনও বুঝতে পারছে যে আস্তে আস্তে ইসরায়েল এবং আমেরিকা সারা বিশ্বে একটা এমনভাবে জাল বিস্তার করতেছে যে তাদের কথা অনুযায়ী যাতে বিশ্ব চলে। এখন চীন নিজেকেও মনে করে বিশ্বের অন্যতম শক্তিধর একটা দেশ। এভাবে যদি আস্তে আস্তে চীন সামরিকভাবে দখল করতে থাকে বা ক্ষমতা উপর পর্যায়ে চলে আসে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে চীন ভবিষ্যতে বাণিজ্যিক দিক থেকে, অর্থাৎ যে বাণিজ্যের ক্ষেত্রেও তখন চীন পিছায় পড়বে। এইসব বিবেচনা করে এখন কিন্তু আস্তে আস্তে চীন, যেহেতু প্রথম দিকে তাদের একটা ধারণা ছিল যে ইরান এই যুদ্ধের এটা সামাল দিতে পারবে কিনা, কিন্তু এখন 5 সপ্তাহ যখন কি সামাল দিতে পারছে এবং হরমুজ প্রণালীতে যেভাবে কামড় দিয়ে বসাইছে, এখন চীন ঢুকতে যাচ্ছে ইরানের দিকে, এটা ধারণা করা যায়। রাশিয়াও পিছিয়ে থাকবে না, অর্থাৎ চীন, রাশিয়া কেউ চাইবে না যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জয়যুক্ত হোক। এখানে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া মানে যুক্তরাষ্ট্রে আরো শক্তিশালী হয়ে ওঠা এবং বিশ্বের অন্যান্য দেশ তাদের কথায় উঠবে বসবে। তাহলে সামরিক দিক থেকে, বাণিজ্যিক সমস্ত দিক থেকে চীন এবং রাশিয়া আরো কণ্ঠাসা হয়ে পড়বে। তো এইসব বিবেচনায় যে খবরটা এসছে
যে এখন চীন এবং ইরান নিজেও হয়তো মনে করে যে এই আলোচনা বাড়তে হবে এবং আবার আগ্রাসন চালাবে ইসরায়েল এবং আমেরিকা। সুতরাং এই সময়ের মধ্যে, এই যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়, আরো শক্তিশালী করতে চায়। তো ইরানের একার পক্ষে এইরকম শক্তিধর দুই দেশকে সামলাতে গেলে অবশ্যই তার প্রয়োজন চীন, অবশ্যই প্রয়োজন রাশিয়ার সহযোগিতা। হয়তো সেই সহযোগিতাটাই এখন করছে বা সেইভাবে ঢেলে সাজাচ্ছে, যাতে পরবর্তীতে আক্রমণগুলো আরো সফলভাবে ইরান মোকাবেলা করতে পারে। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের এক অলিখিত বার্তা ছিল, আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই। দেশগুলো সেই ভরসায় বুক বেঁধে কোটি কোটি ডলার ঢেলেছে মার্কিন অস্ত্রে, মার্কিন ঘাঁটিকে জায়গা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকতার পথে হেঁটেছে। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শেষে সেই পুরো হিসেবটাই উল্টে গেছে। মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তার প্রতীকের পরিবর্তে পরিণত হয়েছে হামলার লক্ষ্যবস্তুতে। সৌদি তেলক্ষেত্র পুড়ছে, নেতানিয়াহুর ক্যারিয়ার টলছে, আর চীন রাশিয়া বসে বসে দেখছে আমেরিকার শক্তির বেলুন কিভাবে চুপসে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র আঁকা হচ্ছে পুরোটাই নতুনভাবে। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা এতদিন গর্ব করতেন উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা তাদের 19টি সামরিক ঘাঁটি নিয়ে। বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, পুরো উপসাগরীয় অঞ্চল মিলিয়ে 50,000 পর্যন্ত মার্কিন সেনা মোতায়েন থাকে। কিন্তু ইরানের পাল্টা হামলায় এই ঘাঁটিগুলো এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ বলছেন, মাত্র 1 মাসের মধ্যে ইরান এই সামরিক স্থাপনাগুলোকে অকেজো করে দিয়েছে। বাহরাইনের নৌঘাঁটির কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি বললেন, মার্কিন পঞ্চম নৌবহর আর কখনো বাহরাইনে ফেরত আসবে বলে মনে হয় না, এটা এখন অনেক বেশি ঝুঁকি। নিউ ইয়র্ক টাইমস আগেই জানিয়েছিল এই ঘাঁটিগুলো প্রায় বাসের অযোগ্য হয়ে পড়েছে, কিন্তু পেন্টাগন এখনো সেটা সরকারিভাবে স্বীকার করেনি। সবচেয়ে মর্মান্তিক সত্যটা হলো এই ঘাঁটিগুলো আসলে উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করতে পারেনি, উল্টো সেগুলো ইরানের আঘাতের চুম্বক হয়ে উঠেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক শানা মার্শাল এটাকে সহজ ভাষায় বললেন, মার্কিন ঘাঁটি রাখা এখন সুবিধার চেয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে চুক্তিটা একসময় ছিল তেলের বিনিময় সুরক্ষা, সেই লেনদেনের শর্তটা ভেঙে পড়েছে। কুইন্সি ইনস্টিটিউটের ট্রিটা পার্সি আরও সরাসরি বললেন, মার্কিন নিরাপত্তার ছাতাটা রীতিমতো ছিঁড়ে গেছে। এমনকি 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতেও উপসাগরীয় দেশগুলোতে ইরানি হামলা সরাসরি বন্ধের কথা নেই, যা এই দেশগুলোকে আরও বিশ্বাসঘাতকতার অনুভূতি দিচ্ছে। এদিকে সৌদি আরবের জন্য ক্ষতির হিসাবটা এখন সংখ্যায় প্রকাশ পেয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ইরানি হামলায় দেশের পূর্ব থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা হয়েছে। একটি পাম্পিং স্টেশনে হামলার ফলে দৈনিক প্রায় 7 লাখ ব্যারেল তেল পাম্প করার সক্ষমতা নষ্ট হয়ে গেছে, যা সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় 10%। এর পাশাপাশি মানিফা এবং খুরাইস তেল ক্ষেত্রে হামলায় আরও 6 লাখ ব্যারেলের উৎপাদন সক্ষমতা কমে গেছে। জুবাইল, রাস তানুরা, ইয়ানবু এবং রিয়াদের পরিশোধনাগারগুলোতেও আঘাত এনেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর এই পাইপলাইনটি ছিল সৌদি তেল রপ্তানির বিকল্প পথ, সেই পথটাও এখন আঘাতের মুখে। এই পুরো যুদ্ধে সবচেয়ে বড় লুজার হিসেবে যার নাম উঠে আসে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষটা লেখা হয়ে যাবে। কারণটা সহজ, এই যুদ্ধ নেতানিয়াহুই শুরু করিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 1 ঘন্টারও বেশি সময় ধরে ট্রাম্পকে বোঝানোর পর ইরান আক্রমণে রাজি করান তিনি। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলেন কয়েক সপ্তাহেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শেষ করা যাবে। বলেছিলেন হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা ইরানের নেই। বলেছিলেন ইরানের ভেতর জনবিদ্রোহ শুরু হবে, সরকার পড়ে যাবে। তার একটিও সত্য হয়নি। উল্টো 6 সপ্তাহ পরেও ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে, হরমুজ দিয়ে একটি জাহাজও ইরানের অনুমতি ও অর্থ ছাড়া যেতে পারছে না, আর ইরানের ভেতরে একটাও সরকার বিরোধী বিদ্রোহ হয়নি। উল্টো বোমার আঘাতে জনগণ আরও বেশি সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। এখন ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে। যখন নেতানিয়াহু 3 দশক ধরে ইরানকে ঠিক এই অবস্থান থেকে সরিয়ে রাখার চেষ্টা করে গেছেন, ইসরায়েলের হারেটস পত্রিকা এটাকে সম্পূর্ণ বিপর্যয় বলছে। জনমত জরিপেও নেতানিয়াহুর জোট এখন মাত্র 50 আসনের কাছাকাছি, যেখানে সরকার গঠনের দরকার 61। এক ইসরায়েলি সাংবাদিক নেতানিয়াহুকে তুলনা করেছেন হারমান মেলভিলের উপন্যাসের আহাবের সঙ্গে, যিনি নিজেই তিনি স্বীকার করতে গিয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিলেন। আর এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হচ্ছে চীন। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হচ্ছে, বেইজিং কেবল দূর থেকে দেখছে না, সক্রিয়ভাবে পরিস্থিতি নিজের পক্ষে টানছে। জাতিসংঘে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে আনা বাহরাইনের প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছে। চীনের জাতিসংঘের রাষ্ট্রদূত ফুকং সরাসরি বললেন, প্রস্তাবটি একপেশে, এটি শুধু ইরানকে দোষারোপ করেছে এবং সমস্যার মূল কারণ স্পর্শ করেনি। এই যুদ্ধ থেকে চীনের বার্তাটা পরিষ্কার, আমেরিকার একক পরাশক্তির দিন ফুরিয়ে আসছে। মার্কিন সামরিক শক্তির দাম্ভিকতা এখন ফাঁকা আওয়াজে পরিণত হয়েছে। এই সত্যটা চীন মনে রাখবে এবং কাজে লাগাবে। প্রশ্নেও নেতানিয়াহু কোণঠাসা। একসময় তিনি ইসরায়েলিদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে লেবাননের দলটি চূর্ণ হয়ে গেছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হবার পর প্রক্সি বাহিনীটি প্রতিদিন 200টি করে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুটছে, পুরো অঞ্চল স্থবির করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিজেই গোষ্ঠীটির শক্তিকে হাস্যকরভাবে কম আন্দাজ করেছিল। এখন ইরানের যুদ্ধবিরতির দাবিতে লেবাননও আছে, কিন্তু নেতানিয়াহু রাজি নন, কারণ থামলেই তার পতন অনিবার্য। তাই যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল লেবাননে বোমা ফেলছে, মাত্র 10 মিনিটে 100টি লক্ষ্যে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এই টালমাটাল সময়ে দুটো প্রশ্নই এখন সবচেয়ে জরুরি। প্রথমত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি কি টিকবে? দ্বিতীয়ত, নেতানিয়াহু লেবাননে বোমা হামলা চালিয়ে যেতে থাকলে ইরান আবার কি আঘাত করবে? যদি তাই হয়, তাহলে ট্রাম্পের হাতে কার্ড কি?
হরমুজ আবার বন্ধ হলে বিশ্ব তেলের বাজার আরেকবার ধসে পড়ে। ইয়েমেনের প্রক্সিরা এরই মধ্যে যোগ দিয়েছে ইরানের পাশে। লোহিত সাগরে হামলার সক্ষমতা তাদের আছে। সুয়েজ খাল পর্যন্ত যদি সংকটে পড়ে তাহলে যে বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় আসবে সেটা কল্পনা করাও কঠিন। এই যুদ্ধে আমেরিকা বুঝে গেছে সামরিক শক্তি দিয়ে সবকিছু সমাধান হয় না। ইরান বুঝিয়ে দিয়েছে চাপের মুখে মাথা নত করা তাদের স্বভাব নয়। আর বিশ্ব বুঝে গেছে মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার একক খেলার মাঠ নয়। বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। এই বৈঠকে ঘিরে গোটা বিশ্বের চোখ পাকিস্তানে, আর এই সুযোগেই বড় চাল দিয়েছে তেহরান। আর সেই চাল বাস্তবায়ন হলে ট্রাম্পের আমেরিকাকে সহজেই নাস্তানাবুদ করবে মোস্তফা খামেনির সরকার। দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে কড়া নিরাপত্তায় ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে সেই দলে আছেন 71 ইরানি কর্মকর্তা। আর গণমাধ্যমের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গোটা বিশ্বের নজর এখন এই বৈঠকের দিকে। দর্শক, ঠিক সেই মুহূর্তে বড় চাল দিয়ে ফেলেছে তেহরান। কি সেই চালটা? ইরান এখনো পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠতে পারেনি, তবে তাদের হাতে এমন এক অস্ত্র আছে সেটি ব্যবহার করে গোটা বিশ্বকে বেকায়দায় ফেলেছে তারা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ইরানের কাছে যে 408 কেজি ইউরেনিয়াম আছে সেটি কিন্তু এখনো পরমাণু অস্ত্র তৈরির অবস্থায় নেই। ইরানের হাতে থাকা ইউরেনিয়ামগুলো 60% পরিশুদ্ধ। সেগুলোকে পরমাণুতে রূপান্তর করতে অন্তত 90% পর্যন্ত উন্নীত করতে হবে। স্বাভাবিকভাবে খুব সহজেই তাদের হাতে এই ক্ষমতা যাওয়ার আশা নেই। তবে তাদের হাতের নাগালে আছে হরমুজ প্রণালী, আর এই এক হরমুজে ইরানের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে আমেরিকা সহ গোটা বিশ্ব। দর্শক, যুদ্ধ শুরুর পর অস্থায়ী টোল বসিয়েছিল ইরান। বিশ্ব বাণিজ্যের মহাগুরুত্বপূর্ণ রুট হরমুজ অতিক্রম করতে হলে তেহরানকে দিতে হবে টোল, আর সেই টোল ডলার কিংবা ইরানি রিয়েলে নয়, বরং চায়নার মুদ্রা ইউয়ানে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে সেই সময় অনেক বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা ইউয়ানে শুল্ক আদায় করা হয়েছিল। লয়ার্স লিস্টের তথ্য মতে গত 25 মার্চের মধ্যে অন্তত 2টি বড় জাহাজ ডলারের বদলে ইউয়ানে তাদের পাওনা পরিশোধ করেছে। ইরানের পদক্ষেপে চোখের ঘুম উধাও ডোনাল্ড ট্রাম্পের, কারণ ট্রাম্পের মাগা নীতির সবচেয়ে বড় অস্ত্র ডলারের মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। আর সেই দুর্বলেই আরো বড় একবার আঘাত হানার পরিকল্পনা করেছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন এক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন এই প্রণালী পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে। মুম্বাই অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর ইরান যখন এই জলপথটি অবরোধ করেছিল তখন তারা এক ধরনের অস্থায়ী টোল ব্যবস্থা চালু করে। এখন ইরান ও চীন মিলে বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব খর্ব করার জন্য আরও সক্রিয়ভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে এই প্রণালীতে রিয়েল ব্যবহারের প্রস্তাবটি আনা হয়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয় তবে হরমুজ প্রণালী ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলিকে বাধ্য হয়ে ইরানের মুদ্রা ব্যবহার করতে হবে। এর ফলে কৌশলগত জলপথের উপর ইরানের নিয়ন্ত্রণ যেমন বাড়বে তেমনি বৈশ্বিক অর্থ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। দর্শক, গত মাসে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে ডলারের দিকে ঝুঁকেছিলেন, যার ফলে মার্কিন মুদ্রার মান অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তবে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে। গত কয়েকদিনে ডলার সূচক প্রায় 1.3% নিচে নেমে এসেছে, যার বিপরীতে শক্তিশালী হয়েছে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং পণ্য নির্ভর অন্যান্য মুদ্রা। এদিকে যুদ্ধের ডামাডোলের মধ্যে চীনা ইউয়ান নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে 2023 সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও চীনের মুদ্রার এই উত্থান অর্থনীতিবিদদের অবাক করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এক সতর্কবার্তার মাধ্যমে বলেছেন ইরান ও পশ্চিম এশিয়ার এই সংঘাত বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। বিশ্লেষকদের দাবি, যদি একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিতও হয় তবুও বিশ্ব অর্থনীতি আগের অবস্থায় ফিরে যাওয়া সহজ হবে না। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী এই যুদ্ধের প্রভাবে জ্বালানি অবকাঠামোর ক্ষতি এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 3.1% নেমে আসতে পারে। আইএমএফের এই পূর্বাভাসে স্পষ্ট যে যুদ্ধবিরতি যেভাবেই হোক বিশ্ব অর্থনীতির চালক হিসেবে থাকা ডলারের একচ্ছত্র আধিপত্য কমতে যাচ্ছে, এটা নিশ্চিত। একই সঙ্গে ইরানের কাঁধে বন্দুক রেখে নিজেদের মুদ্রাকে আরো গ্রহণযোগ্য, প্রাসঙ্গিক ও শক্তিশালী করে তুলছে চীন। এখানে অবশ্য স্বার্থ আছে ইরানের। কেন জানেন দর্শক? দশকের পর দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থেকেও শুধুমাত্র চীনের কারণে নিজেদের সেনা ও মিসাইল তৈরির প্রধান কাঁচামালগুলো বেইজিং এর কাছ থেকে পেয়ে এসেছে তেহরান। আর দ্বিতীয়ত হলো ইরানি বা নিজেদের রিয়ালে টোল নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে। এটা বাস্তবায়ন হলে তো নিজেদের হারানো অর্থনীতিকে আবারও পুনরুদ্ধার করতে পারবে ইরান। একই সঙ্গে বিশ্বের সঙ্গে নতুন এক ধারা তৈরি করতে যাচ্ছে খামেনির বিপ্লবী সরকার। এদিকে আবার হরমুজের টোল নিয়ে পাল্টা হুমকি দিয়ে রেখেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরান নয়, হরমুজ থেকে টোল আদায় করবো আমরা। তার হুমকি অবশ্য ধোপে টিকছে না, কারণ হরমুজের নিয়ন্ত্রণ নিতে পারলে সেটি আগেই করতে পারত আমেরিকা, কিন্তু শত প্রচেষ্টাতেও সেটি সম্ভব হয়নি। সেখানেও বিজয় হয়েছে ইরানের। দর্শক, হরমুজের টোল আদায়ে নিজেদের মুদ্রাকে পুরনো অবস্থানে ফেরাতে পারে কিনা তেহরান, সেটি এখন দেখার বিষয়।